তোমাদের সবাইকে স্বাগত আমার ভেক্টরের দ্বিতীয় লেকচারে। এই লেকচারে আমরা যে টপিকগুলো শিখবো সেগুলো হচ্ছে বিপ্রতীক ভেক্টর সম্পর্কে আমরা জানবো, অভিক্ষেপ, উপাংশ বা অংশক সম্পর্কে জানবো, ভেক্টরকে আমরা কিভাবে বিভাজন করতে পারি সে সম্পর্কে জানবো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সে সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা বিপ্রতীক ভেক্টরে আসি। ভেক্টরের প্রকারভেদ পড়ানোর সময় গত লেকচারে আমি এই টপিকটা মিস করেছিলাম, তো আমি এই লেকচারে টপিকটা পড়িয়ে দিচ্ছি। তো বিপ্রতীক ভেক্টরের সংজ্ঞার আগে আমরা একটু সদৃশ ভেক্টরের সংজ্ঞাটা মনে করি। ওকে, দুটি ভেক্টর সদৃশ হয় কখন? যখন দুটি ভেক্টরের দিক একই হয়। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের দিক যদি এই দিকে হয় এবং এটা হচ্ছে ধরো বি ভেক্টর, বি ভেক্টরের দিক যদি এই দিকে হয়, দুটার দিক যদি একই হয় তখন তারা পরস্পরের কি সদৃশ ভেক্টর। ওকে, এবার আমি ধরলাম যে এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে এবং বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 1/5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। ওকে, এখন খেয়াল করো এ ভেক্টরের দিক এবং বি ভেক্টরের দিক দুটি দিকই কি একই দিকে, পূর্ব দিকে, কিন্তু তাদের মান কি একটা আরেকটার বিপরীত। ওকে, তাহলে যদি দুটা ভেক্টর এরকম হয় যে তাদের দিক একই দিকে কিন্তু তাদের মান বিপরীত, তখন দুটা ভেক্টরকে পরস্পরের বিপ্রতীক ভেক্টর বলা হবে। ওকে, আরেকবার বলি, দুটা ভেক্টর বিপ্রতীক কখন হবে? যখন তাদের দিক একই হবে অথবা দুটা ভেক্টর সদৃশ হবে কিন্তু তাদের মান হবে পরস্পরের বিপরীত, তখন আমরা দুটি ভেক্টরকে বলবো বিপ্রতীক ভেক্টর। ওকে, আচ্ছা, তো বিপ্রতীক ভেক্টরের পরে এবার আমরা আসি অভিক্ষেপে। ওকে, অভিক্ষেপ, উপাংশ, এই দুটো টপিক আমাদের বোঝার জন্য এই দুটো টপিক আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমরা হচ্ছে ভেক্টর বিভাজনটা খুব ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তো অভিক্ষেপে আমরা ধরো একটা এক্সাম্পল দিই। ধরো এটা হচ্ছে একটা ভূমি। ওকে, এই ভূমির উপর তুমি ধরো কোনো একটা বাঁশ বা কোনো একটা লাঠি তুমি ধরলাম। ওকে, ধরো এটাকে আমরা ডিফাইন করলাম এ বি দ্বারা। তুমি এখান থেকে যদি তুমি হচ্ছে লাইট দাও, ওকে, তাহলে কি এই লাঠিটার একটা ছায়া পড়বে। ধরো তুমি একটু উপর থেকে লাইট দাও, আচ্ছা আমি এটা মুছে দিই। ওকে, ধরো তুমি এখান থেকে লাইটটা দিচ্ছ, তখন কি এই এ বিটার একটা ছায়া ভূমির উপর পড়বে। ওকে, তাহলে লাইটটা দেওয়ার ফলে ছায়াটা কোথায় পড়বে? ধরো এই এ প্রাইম বি প্রাইম, এই দুইটা পয়েন্টে এ বি পয়েন্টে এসে পড়বে। তাহলে এই এ বি এর মতো এ প্রাইম বি প্রাইমের মধ্যবর্তী একটা দৈর্ঘ্য আছে। ওকে, তাহলে এই এ প্রাইম বি প্রাইমটাই হচ্ছে এ বি এর উপর যখন আমি লাইট দিচ্ছি সেই লাইট দেওয়ার পর যে ছায়াটা পড়তেছে সেই ছায়ার দৈর্ঘ্য। ওকে, তাহলে এই যে ছায়ার দৈর্ঘ্যটা এটাকেই আমরা বলি অভিক্ষেপ। ওকে, অর্থাৎ যখন কোনো বস্তুর ছায়া আরেকটি বস্তুর উপর পড়ে তখন আরেকটি বস্তুর উপর যে ছায়াটা পড়তেছে ওই ছায়াটার যে দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটাকে আমরা বলি অভিক্ষেপ। ওকে, এবার তুমি চিন্তা করো এবি বস্তুটা একদম ভূমির সমান্তরালে না থেকে একটু বাঁকা হয়ে আছে। ওকে, ধরো এবি বস্তুটা এবার এভাবে আছে, তখন ছায়াটা কি হচ্ছে দেখো। দেখো প্রথমে আমার ছায়াটা ছিল এই দুইটা পয়েন্টে, ধরো এটা হচ্ছে এবি। এবার এবিটাকে যখন আমি ভূমির সাথে একটা অ্যাঙ্গেলে রাখতেছি বা একটা কোণে রাখতেছি তখন কি হচ্ছে এই এবি এর ছায়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমরা কি বলতে পারি না যে এবি বস্তুটাকে আমরা কিভাবে রাখতেছি ভূমির সাথে বা কোনো অ্যাঙ্গেলে রাখতেছি অথবা সমান্তরালে রাখতেছি তার উপর ডিপেন্ড করে এই এবি এর ছায়ার দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যায়। ওকে, ধরো এটা হচ্ছে নতুন ছায়ার দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে এবি এর ধরো নতুন অভিক্ষেপ। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে অভিক্ষেপ বলতে অ্যাকচুয়ালি আমি ছায়ার দৈর্ঘ্যটাকে বোঝাচ্ছি। এই ছায়ার দৈর্ঘ্যটা নির্ভর করতেছে কার উপর? ভূমির সাপেক্ষে আমি এবি বস্তুটাকে কিরকম অ্যাঙ্গেলে রাখতেছি বা কিরকম কোণে রাখতেছি তার উপর। ওকে, আচ্ছা, এবার আমরা একটু ভেক্টর দিয়ে চিন্তা করি। ওকে, ধরো এটা হচ্ছে তোমার এ ভেক্টর। ওকে, ধরো এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের একটা মান আছে, একটা দিক আছে। আবার আরেকটা ভেক্টর ধরো বি ভেক্টর। ওকে,
এই বি ভেক্টরটার দৈর্ঘ্য কতটুকু হবে? দৈর্ঘ্য হবে বি ভেক্টরটার মান, যেটাকে আমরা লিখতে পারি মডুলাস অফ বি ভেক্টর দ্বারা, অথবা শুধুমাত্র বি দ্বারাও আমরা লিখতে পারতাম। ওকে, তাহলে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ বি ভেক্টর। এখন আমি যদি এখানে একটা লাইট দেই, তাহলে বি ভেক্টরটার একটা ছায়া এ ভেক্টরটার উপর পড়বে। ওকে, আমরা ধরলাম এখানে লাইট দেওয়ার ফলে বি ভেক্টরটার ছায়া এ ভেক্টরটার উপর পড়লো। ওকে, তাহলে এই ছায়ার দৈর্ঘ্যটাই হবে এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর অভিক্ষেপ। ওকে, আরেকবার আসি, আমি যদি এ ভেক্টরটাকে ভূমি হিসেবে ইউজ করে বি ভেক্টরটাকে এ ভেক্টরের সাথে একটা অ্যাঙ্গেলে রাখি, তারপর উপর থেকে লাইট দেই, তখন বি ভেক্টরটার একটা ছায়া এ ভেক্টরটার উপর পড়বে। ওই ছায়াটার দৈর্ঘ্যই হবে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। এবার আমি যদি দৈর্ঘ্যটা ক্যালকুলেট করতে চাই, আমার কি দরকার? আমার এই অ্যাঙ্গেলটা দরকার। ওকে, ধরো আমি এ ভেক্টরের সমান্তরাল একটা রেখা টানলাম বি ভেক্টরের পাদবিন্দু হতে। ওকে, আমরা পাদবিন্দু শীর্ষবিন্দু গত লেকচারে পড়ে এসেছি যে ভেক্টরটার যে স্টার্টিং পয়েন্ট আছে সেটা হচ্ছে ভেক্টরটার পাদবিন্দু, এবং যে এন্ডিং পয়েন্ট আছে সেটা হচ্ছে ভেক্টরটার শীর্ষবিন্দু। ওকে, তাহলে আমি যদি এ ভেক্টরের সমান্তরাল একটা রেখা এখানে নিয়ে আসি, তাহলে ধরলাম বি ভেক্টরটা এই রেখার সাথে থিটা কোণে আছে। ওকে, তারপর বি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে আমি যদি এই রেখার উপর লম্ব টানি, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? যেখানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজটার ভূমি, এটা হচ্ছে লম্ব, এবং এটা হচ্ছে অতিভুজ। ওকে, এখন খেয়াল করো, এই ভূমিটার দৈর্ঘ্য যতটুকু, বি ভেক্টরটার এ ভেক্টরের উপর যতটুকু ছায়া আছে ওই ছায়াটার দৈর্ঘ্য ততটুকু। তাহলে আমি এখান থেকে যদি ভূমির দৈর্ঘ্যটা বের করতে পারি, সেই ভূমির দৈর্ঘ্যটাই অ্যাকচুয়ালি হবে বি ভেক্টরের ছায়ার দৈর্ঘ্য। কার উপর ছায়ার দৈর্ঘ্য? এ ভেক্টরের উপর। ওকে, খেয়াল করো, তাহলে আমি যদি ভূমির দৈর্ঘ্যটা বের করতে চাই, আমি কোন ত্রিকোণমিতিক অনুপাতটা অ্যাপ্লাই করব? cos। তাহলে আমি যদি অ্যাপ্লাই করি cos থিটা ইকুয়াল টু, আমি জানি ভূমি বাই অতিভুজ। ওকে, এখন দেখো অতিভুজের দৈর্ঘ্যটা কত? অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে বি ভেক্টরটার মান। ওকে, তাহলে আমি লিখতে পারি না যে এই ভূমির দৈর্ঘ্য আমি যদি বজ্র গুণন করি, তাহলে কি হবে? অতিভুজ ইনটু cos থিটা। ওকে, বা অতিভুজ মানে হচ্ছে বি ভেক্টরটার মান ইনটু cos থিটা। ওকে, তাহলে বোঝা গেল যে এই ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে বি ভেক্টরটার মান ইনটু cos থিটা। ওকে, এবার আমরা এখানে আসি। ধরো আমরা আগের লেকচারে কিন্তু ভেক্টরকে কিভাবে আমরা স্থানান্তর করতে পারি বা শিফট করতে পারি সে সম্পর্কে জেনেছি। শিফট করার জন্য আমাদের দুইটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, ভেক্টরটার মান আমাকে সেম রাখতে হবে এবং দিক আমাকে সেম রাখতে হবে। তাহলে বি ভেক্টরটাকে যদি আমি শিফট করতে চাই, ধরো আমি শিফট করে এখানে নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে যদি আমি নিয়ে আসি, ধরো এটা হচ্ছে আমার বি ভেক্টর, তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে? বি ভেক্টরটার মান। এখন ওই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা ছিল, এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। আমরা এই জিনিসটাও পড়েছিলাম যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ ক্যালকুলেট করার সময় আমাকে দুটো ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে হতে হবে, অথবা শীর্ষবিন্দু একই বিন্দুতে হতে হবে। ওকে, তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে বি ভেক্টরটা এ ভেক্টরটার উপর যে ছায়া সৃষ্টি করেছে, আমি এটা মুছে দিলাম। ওকে, সেই ছায়ার দৈর্ঘ্যটা কতটুকু হবে? এতটুকু। ওকে, তাহলে এইটুক দৈর্ঘ্য যদি আমি বের করতে পারি, তাহলে আমি এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপের মানটা বের করতে পারবো। ওকে, তাহলে আমি বের করি, তাহলে এটাও কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। একদম সেম প্রসেসে আমরা লিখতে পারি যে এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর অভিক্ষেপ ইকুয়াল টু হচ্ছে বি ভেক্টরের মান ইনটু cos থিটা। ওকে, আমরা এই যে এই প্রসেসেই এই টার্মটা পেলাম। তাহলে এ ভেক্টর উপর বি ভেক্টরের অভিক্ষেপ অ্যাকচুয়ালি কোনটা? এই যে এইটা। ওকে, তার মানে আমরা আরেকবার একটু রিওয়াইন্ড করি। ধরো এটা হচ্ছে আমার ভেক্টর এ ভেক্টর, এই ভেক্টরটার উপর আমি অন্য ভেক্টরটার অভিক্ষেপ নির্ণয় করব। তাহলে এ ভেক্টরের উপর আমি বি ভেক্টরটা আঁকলাম, আঁকার পর আমি কি করলাম? বি ভেক্টরের সাথে এ ভেক্টরের অ্যাঙ্গেলটা বের করলাম, যে অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিয়েছি থিটা। ওকে, তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ কত হবে? যার অভিক্ষেপ তার মান
ওকে, যার অভিক্ষেপ তার মান ইনটু কজ যার সাথে অভিক্ষেপ নির্ণয় করতেছে বা যার উপর আমি অভিক্ষেপ বের করতেছি তার সাথে যার অভিক্ষেপ নির্ণয় করতেছি সে যেই কোণটা উৎপন্ন করে, এই ক্ষেত্রে হচ্ছে থেটা, তার কজ অনুপাত। অভিক্ষেপের পর এবার আমরা উপাংশে আসি। উপাংশকে যদি আমরা একটু ডিফাইন করতে চাই, উপাংশ হচ্ছে অভিক্ষেপ ইনটু একটা একক ভেক্টর। ওকে, অভিক্ষেপ ইনটু একটা একক ভেক্টর, অথবা আমরা এভাবেও লিখতে পারি যে অভিক্ষেপ হচ্ছে মডুলাস অফ উপাংশ। আমরা জানি যে মডুলাস অফ উপাংশ মানে আমি বোঝাচ্ছি যে উপাংশের মান। ওকে, আমরা তাহলে এখান থেকে দুইটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি এবং উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, এবার আমরা একটু বুঝি যে উপাংশটা কোথা থেকে আসতেছে। আমরা আবার আগের এক্সাম্পলটা ফিরে যাই। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ওকে, তাহলে এটা হচ্ছে বি ভেক্টরটার মান। আমি তখন বলেছিলাম যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ বের করতে। এবার আমরা এ ভেক্টরের দিকে বি ভেক্টরের আগে আমি বলেছিলাম এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপ বের করতে। এবার আমরা এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ বের করব। ওকে, তাহলে এইটুক হচ্ছে আমার বি ভেক্টরের ছায়ার দৈর্ঘ্য, যেটাকে আমরা লিখেছিলাম কি মডুলাস অফ বি কস থিটা দ্বারা। ওকে, এখন আমি যদি উপাংশ বের করতে চাই, উপাংশটা আমি বি ভেক্টরের কার দিকে বের করতে চাচ্ছি? এ ভেক্টরের দিকে। ওকে, তাহলে এই উপাংশটার দিক কোন দিকে? এ ভেক্টরের দিকে। আমরা এই জিনিসটা আগের লেকচারে দেখেছিলাম যে একটা ভেক্টর যদি হয় এ ভেক্টর, ওকে, এ ভেক্টরের দিকে যদি আমি একটা একক ভেক্টর বের করতে চাই তাহলে এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দেওয়া লাগবে। ওকে, তাহলে এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে ওই এ ভেক্টরের দিকে আমি একটা একক ভেক্টর পাবো, যেটাকে আমি ডিফাইন করেছিলাম এ ক্যাপ দ্বারা। ওকে, তাহলে আমি যদি বি ভেক্টরের উপাংশ বের করতে চাই কোন ভেক্টরের দিকে? এ ভেক্টরের দিকে। তার মানে যার দিকে আমি উপাংশ বের করতে যাব তার দিকে একটা একক ভেক্টর প্রয়োজন হবে আমার। ওকে, আরেকবার, যদি আমি এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ বের করতে চাই তার মানে আমাকে এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর বের করা লাগবে, কারণ উপাংশটা আমি বের করতেছি কোন দিকে? এ ভেক্টরের দিকে। আচ্ছা, তার মানে এখানে আমরা একটা দেখতেছি যে উপাংশ মানে হচ্ছে অভিক্ষেপ ইনটু একক ভেক্টর। অতএব আমরা লিখতে পারি এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর উপাংশ ইকুয়াল টু হবে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, যেটার মান হচ্ছে মডুলাস অফ বি কস থিটা। ওকে, ইনটু এ ভেক্টরের বরাবর একটা একক ভেক্টর। তাহলে এ ভেক্টর বরাবর একক ভেক্টরটা কি? এ ক্যাপ, বা এটাকে আমরা লিখতে পারি এভাবে যে এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। ওকে, তাহলে এর মাধ্যমে আমি কি এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশটা বের করতে পারতেছি। ওকে, তার মানে আমরা আরবার বলতে পারি যে উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি এবং অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, তাহলে বিপ্রতি ভেক্টর আমরা শিখলাম, আমরা অভিক্ষেপ শিখলাম। আচ্ছা, উপাংশকে কিন্তু আমরা অংশকে বলতে পারি। আমরা যখন হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর যেটা, সেই চ্যাপ্টারটা দেখবো, তখন কিন্তু আমরা উপাংশকে অনেক সময় অংশ হিসেবে ডিফাইন করব। ওকে, তারপর এবার আমরা আসতেছি ভেক্টর বিভাজনে। তোমরা যদি গত লেকচারটা ভালোমতো খেয়াল করে থাকো, গত লেকচারে আমরা সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা কি করেছিলাম যে দুইটা ভেক্টর যখন একটা অ্যাঙ্গেলে ক্রিয়া করে তখন দুইটা ভেক্টর থেকে আমি একটা লব্ধি পাইছিলাম। ওকে, এবার ভেক্টর বিভাজন মানে হচ্ছে আমি একটা ভেক্টরকে ভাগ করে দিব। ওকে, ভাগ করে দেব কি? আপাতত আমি দুটি ভেক্টরে ভাগ করে দিব। ধরো এটা হচ্ছে আমার আর ভেক্টর। ওকে, এই ভেক্টরটা হচ্ছে আমার ধরো দুটি ভেক্টরের লব্ধি, কিন্তু এবার আমাকে দুটা ভেক্টর না দিয়ে আমাকে লব্ধিটা দেয়া আছে, আমাকে দুটা ভেক্টর বের করতে হবে। তখন আমি কি করব? এই লব্ধিটাকে আমি বিভাজিত করব দুটি ভেক্টরে। ওকে, প্রথমে আমরা আসি লম্ব উপাংশতে। ওকে, লম্ব উপাংশ ভাইয়া কি জিনিস? দুইটা উপাংশ, ধরো আর ভেক্টরকে আমি এমন দুইটা উপাংশে ভাগ করলাম যেই দুইটা উপাংশ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। ওকে, যদি আমার এখানে 90 ডিগ্রি হয় নাই, তোমরা একটু ধরে নাও যে এটা 90 ডিগ্রি আছে। তো
যদি দুইটা উপাংশ 90 ডিগ্রি কোণে থাকে তখন ওই দুইটা উপাংশকে আমি বলবো লম্ব উপাংশ। ধরো এই বরাবর উপাংশটাকে আমি ধরলাম x ভেক্টর এবং এই বরাবর উপাংশটাকে বললাম y ভেক্টর। এখন দেখো x উপাংশটা কি ভূমির সাথে সমান্তরালে আছে, তাই x উপাংশটাকে আমি বলবো আনুভূমিক উপাংশ, ওকে। এবং y উপাংশটা কি x এর সাথে বা ভূমির সাথে লম্ব বরাবর আছে, তাই এটাকে আমি বলবো উল্লম্ব উপাংশ বা উলম্ব উপাংশ, ওকে। তাহলে এবার আমাকে যে কাজটা দেয়া থাকবে সেটা হচ্ছে r ভেক্টর দেয়া থাকবে, আমাকে x ভেক্টর এবং y ভেক্টরটা বের করতে হবে বা x এর মান এবং y এর মানটা বের করতে হবে। আমি ধরলাম r ভেক্টরের সাথে x ভেক্টরটা আলফা কোণে আছে, ওকে। এখন খেয়াল করো এই পুরা কোণটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি আলফা হয় এই কোণটা কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, ওকে। 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমি যদি বের করতে চাই x এর মান এবং y এর মান, আমি ধরো এটাকে আমি ডিফাইন করলাম ও এ বি সি দ্বারা। এখন এটা যেহেতু আমার একটা আয়তক্ষেত্র গঠন করা হয়ে গিয়েছে, তাহলে এই বাহুটা x হলে এই বাহুটাও x, মানে এই বাহুটার দৈর্ঘ্য অ্যাকচুয়ালি x, এই বাহুটার দৈর্ঘ্য যদি y হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কি হবে y, বা এখানে যেহেতু আমি ভেক্টর সাইন দিয়েছি তাই এটাকে আমি দিলাম y ভেক্টর, ওকে। তার মানে আমি বলতে পারি যে ও এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে x ভেক্টরটার মান, যেটাকে আমি লিখতে পারি ও এ ইকুয়াল টু মডুলাস অফ x ভেক্টর অথবা শুধু x, ওকে। তারপর ও বি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে r ভেক্টরের মান অথবা শুধু r, এবং এ বি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে y ভেক্টরের মান অথবা শুধু y, ওকে। তার মানে আমাকে কি বের করা লাগবে, আমাকে x এবং y এর মানটা বের করা লাগবে। তাহলে আমি আসি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ কত আলফা। তাহলে আমি যদি x এর মান বের করতে চাই আমি কি অ্যাপ্লাই করব cos আলফা অ্যাপ্লাই করব। তাহলে cos আলফা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, ওকে। তাহলে cos আলফা ইকুয়াল টু যদি ভূমি বাই অতিভুজ হয়, আমার এখানে ভূমি কি ও এ এবং অতিভুজ কি ও বি, তাহলে আমি লিখতে পারি ও এ বাই হচ্ছে ও বি। আমার কোনটার মান জানা দরকার, আমাকে আর এর মানটা দেয়া থাকবে, আমাকে জানতে হবে কি x এর মানটা, যেখানে x এর মানটা হচ্ছে ও এ। তাহলে আমি লিখতে পারি ও এ ইকুয়াল টু হচ্ছে ও বি cos আলফা, বা আমি লিখতে পারি x ইকুয়াল টু হচ্ছে r cos আলফা, ওকে। তাহলে x ইকুয়াল টু হচ্ছে r cos আলফা। এবার আমি যদি y এর মানটা বের করতে চাই, দেখো y কি, y হচ্ছে আমার এই ও এ বি সমকোণী ত্রিভুজটার লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজটার লম্ব যদি আমি বের করতে চাই আমি সাইন অ্যাপ্লাই করতে পারি, সাইন আলফা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, ওকে। সাইন আলফা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমার লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে ওবি। তাহলে আমি লিখতে পারি এই ওবি এর মানটা আমি জানি, এবি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এবি ইকুয়াল টু কি ওবি সাইন আলফা, বা y ইকুয়াল টু আর সাইন আলফা, ওকে। তাহলে আমরা দুটি ভেক্টর একটি ভেক্টরকে যদি আমি লম্ব উপাংশে ভাগ করি সেই লম্ব উপাংশগুলোর মান আমি এই সূত্রের মাধ্যমে বের করতে পারি, ওকে। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে সাইন আলফা অ্যাপ্লাই না করি, ওকে, অনেক ক্ষেত্রে আমাদের এটা নিয়ে একটু ঝামেলা লাগতে পারে যে কোথায় সাইন অ্যাপ্লাই করব কোথায় কজ অ্যাপ্লাই করব। আমরা একটা জিনিস শিখে রাখবো, সেটা হচ্ছে লব্ধি উপাংশের সাথে যে কোণ উৎপন্ন করে তার কজ অনুপাত আমরা নিব, ওকে, কজ অনুপাত নিব। আচ্ছা, এবার আমরা খেয়াল করি, ধরো এখানে x এর সাথে লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আলফা ডিগ্রি, y এর সাথে লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমি যদি y এর সাথে cos অ্যাপ্লাই করি তাহলে আমি কি লিখতে পারি না y ইকুয়াল টু r cos 90 ডিগ্রি মাইনাস আলফা, ওকে। এখন তোমরা যদি নবম দশম শ্রেণীতে চতুর্ভাগ নিয়মটা পড়ে আসো তোমরা জানবা যে আমরা কি জানি এই ঘরে হচ্ছে সবাই পজিটিভ, অল, সাইন, ট্যান, কজ, ওকে।
cos 90 ডিগ্রি মাইনাস আলফা কোন ঘরে? 90 ডিগ্রি মাইনাস আলফা। তার মানে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, কিন্তু যেহেতু 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ, যেখানে এক হচ্ছে বেজোড় সংখ্যা, তাই বেজোড় সমকোণ হলে cos কি হয়ে যায়? cos sin হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি সমান সমান r sin আলফা। ওকে, বুঝা গেছে? আরেকবার, cos 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা এই লব্ধিটা y এর সাথে কোণ উৎপন্ন করেছে, যেটা তার cos অনুপাত আমরা নিয়েছি, কারণ আমরা বলে দিয়েছি যে লব্ধি উপাংশের সাথে যে কোণ উৎপন্ন করে তার cos অনুপাত নিব। তাহলে আমরা cos অনুপাতটা নিছি, নেয়ার পর আমরা কি করলাম, যে চতুর্ভাগ নিয়ম অ্যাপ্লাই করলাম। আমরা দেখলাম যে 90 ডিগ্রি মাইনাস আলফা প্রথম চতুর্ভাগে পড়ে। প্রথম চতুর্ভাগে পড়ার পর আমি দেখলাম যে যেহেতু প্রথম চতুর্ভাগে, তার মানে সবাই পজিটিভ, তার মানে cos পজিটিভ। ওকে, তারপর 90 ডিগ্রি হচ্ছে বেজোড় সমকোণ, যেহেতু বেজোড় সমকোণ আমরা লিখলাম কি cos যেহেতু আছে, তাহলে cos চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? sin, আর আলফা আলফা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা লব্ধিটা বা আমাদের যে ভেক্টরটা দেয়া থাকবে, সেই ভেক্টরটা উপাংশের সাথে যে কোণ উৎপন্ন করবে তার cos অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে বের করতে পারবো। ওকে, এবার ধরো আমাদের দুইটা লম্ব উপাংশ দেওয়া নেই, এবার দুইটা উপাংশ একটু বাঁকা আছে বা একটা অ্যাঙ্গেলে আছে। ওকে, এবার আমরা ওইটা আসি। ধরো এবার এটা হচ্ছে ধরো আমার x ভেক্টর, এটা হচ্ছে y ভেক্টর, এটা হচ্ছে আমার লব্ধি r। ওকে, আমি একটু বাঁকা করে আঁকি। ধরো এই আমি আঁকলাম, এই আমি আঁকলাম। ওকে, তাহলে এটাকে আমি লব্ধি দিলাম। ধরো এটা হচ্ছে আমার r ভেক্টর, এটা হচ্ছে x ভেক্টর, এটা হচ্ছে y ভেক্টর। এখন ধরো আমাদের r ভেক্টরটা দেয়া আছে। ওকে, r ভেক্টরটা দেয়া আছে, আমাকে x ভেক্টর এবং y ভেক্টরের মান বের করা লাগবে। খেয়াল করো, এখানে x ভেক্টর এবং y ভেক্টর কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে নাই বা পরস্পর সমকোণে নাই, তার মানে এই দুটো উপাংশ কিন্তু লম্ব উপাংশ না। ওকে, আমরা ধরলাম r ভেক্টরটা x ভেক্টরের সাথে বা x উপাংশের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে এবং y উপাংশের সাথে বিটা কোণ উৎপন্ন করেছে। ওকে, তাহলে আমরা এটা ধরলাম। এখন দেখো, এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটাও কি বিটা? ওকে, কারণ কি? কারণ তারা পরস্পর একান্তর কোণ। ওকে, তাহলে এই কোণটা যদি বিটা হয়, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা কি হবে? আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, এবার ধরো আমি এই সামান্তরিকটাকে দিলাম ও এ বি সি, এটা দিয়ে চিহ্নিত করলাম। তাহলে এই ও এ বি ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এইটা যদি y ভেক্টর হয়, এটাও কি হবে? y ভেক্টর, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। ওকে, আচ্ছা, তাহলে এবার যদি আমি x এর মান এবং y এর মান বের করতে চাই, আমি এই ত্রিভুজটা নিয়ে ও এ বি ত্রিভুজটা নিয়ে কাজ করলে আমি x এবং y এর মানটা বের করতে পারবো। আচ্ছা, আমরা দেখি। তো এখানে হচ্ছে আমাদের একটা রুল শেখা লাগবে, সেটা হচ্ছে ত্রিভুজের সাইন রুল। ত্রিভুজের সাইন রুলে বলে যে একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো পরস্পর সমান। আরেকবার, ত্রিভুজের সাইন রুল হচ্ছে একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো পরস্পর সমান। অনুপাত মানে কি? যে একটা বাহু দৈর্ঘ্য বাই বিপরীত কোণের সাইনের অনুপাত। ওকে, তাহলে আমি যদি x এর কথা চিন্তা করি, বা আমি প্রথমে ও এ তে আসি, এই ও এ বাহুর বিপরীত কোণ কোনটা? এই ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বিটা। তাহলে এই বিটা কোণের সাইনের অনুপাত কি হবে? সাইন বিটা। ওকে, ইকুয়াল টু আমি যদি এবি বাহুটার ক্ষেত্রে আসি, ওকে, এবি বাহুটার বিপরীত কোণ কোনটা? আলফা। তাহলে আলফার সাইনের অনুপাত কত হবে? সাইন আলফা। আর এবি বাহু আমি লিখলাম এবি বাহু সমান সমান, আমি যদি ওবি বাহুটায় আসি, এই ওবি বাহুর বিপরীত কোণ কোনটা? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমরা লিখতে পারি ওবি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এবার আসি আমরা ওএ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি? ওএ হচ্ছে x ভেক্টরটার মান। ওকে, তাহলে আমরা লিখতে পারি শুধুমাত্র x। ওকে, আমরা কোন ভেক্টরের মানকে আমরা কিভাবে কি প্রকাশ করতে পারি? একটা হচ্ছে মডুলাস সাইন দিয়ে অথবা শুধুমাত্র x দিয়ে। ওকে, তাহলে ওএ ভেক্টর
সরি ওএ বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এক্স ভেক্টরটার মান, যেটাকে আমরা এক্স দ্বারা লিখলাম, তারপর আমরা লিখলাম সাইন বিটা। ওকে, তারপর হচ্ছে এবি ভেক্টরটার মান কি, এবি এর মান কি, এবি এর মান হচ্ছে ওয়াই ভেক্টরের মান, তাহলে আমি লিখলাম ওয়াই বাই সাইন আলফা। ওকে, আর ওবি ভেক্টরটার সরি ওবি এর মান কি, ওবি এর মান হচ্ছে আর ভেক্টরটার মান। এবার খেয়াল করো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা আছে, আমরা যদি চতুর্ভাগ নিয়মটা আবার অ্যাপ্লাই করি, ওকে, তাহলে এটা হচ্ছে অল সাইন ট্যান কজ। ওকে, তাহলে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, তার মানে আমি এখান থেকে শুরু করে 180 ডিগ্রি আসলাম মাইনাস আলফা প্লাস বিটা, তার মানে কোন চতুর্ভাগে আছে, এই দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন আর কোসেক বাদে সবাই নেগেটিভ, আমার এখানে কোন ত্রিকোণমিতিক অনুপাত দেয়া আছে, সাইন দেয়া আছে, তার মানে সাইন হচ্ছে এখানে পজিটিভ। ওকে, তারপর এখানে আমার কয় সমকোণ, দুই সমকোণ, যেহেতু দুই সমকোণ তার মানে সাইন হচ্ছে এখানে কি হবে, চেঞ্জ হবে, হবে না, অর্থাৎ সাইন সাইনই থাকবে। তাহলে আমি লিখতে পারি কি 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা মানে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এবার যদি আমি x এর মান, y এর মান এবং সরি আর এর মান তো বের করার দরকার নেই, আর এর মান দেয়াই থাকবে, তাহলে x এর মান এবং y এর মান বের করতে চাই, আমি কি লিখবো, x ইকুয়াল টু হবে এইটা, তাহলে x ইকুয়াল টু হচ্ছে r sin বিটা বাই sin আলফা প্লাস বিটা, এবং y ইকুয়াল টু হবে r sin আলফা বাই sin আলফা প্লাস বিটা। ওকে, তার মানে এই দুটো সূত্র অ্যাপ্লাই করে আমরা একটা ভেক্টরের দুটো উপাংশ বের করতে পারি যদি উপাংশ দুটো পরস্পর সমকোণে না থাকে বা লম্ব উপাংশ না হয়। ওকে, এরপর আমরা ভেক্টরের উপাংশ রিলেটেড একটা প্রবলেম সলভ করব। এবার আমরা ভেক্টর বিভাজনের রিলেটেড একটি প্রবলেম সলভ করি। আমরা প্রশ্নটা দেখি, প্রশ্নটা হচ্ছে কোন স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক থেকে বইছে, বাতাসের বেগের উত্তরমুখী এবং পূর্বমুখী উপাংশের মান কত। ওকে, আমরা যদি এটাকে একটু ভিজুয়ালাইজ করি তাহলে কি হবে, দেখো দক্ষিণ দিক থেকে বাতাসটা বইতেছে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে। ওকে, তাহলে এই যে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে আমরা বাতাসটার প্রবাহটা দেখাইলাম। ওকে, এবার খেয়াল করো পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে উঠতেছে বা বইতেছে, এই বাতাসটা যদি এখানে যায় তাহলে এই বাতাসটা কি এখান থেকে এই বরাবর যাবে। ওকে, এটা হচ্ছে আমার উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে খেয়াল করো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। কারণ কি, কারণ তারা পরস্পর হচ্ছে বিপ্রতীপ কোণ। ওকে, যেহেতু বিপ্রতীপ কোণ তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন খেয়াল করো আমি যদি তোমার দুটো জিনিস আমাকে বের করতে বলছে, একটা হচ্ছে উত্তরমুখী উপাংশ, একটা হচ্ছে পূর্বমুখী উপাংশ। এখন খেয়াল করো এই পূর্ব দিক এবং উত্তর দিক তারা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে, তার মানে আমি হচ্ছে লম্ব উপাংশের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আচ্ছা সূত্রটা অ্যাপ্লাই করার আগে আমরা চিত্রটা আরেকবার বুঝি। ওকে, দক্ষিণ দিকের সাথে দক্ষিণ দিক থেকে বাতাসটা বইতেছে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই দক্ষিণ দিক থেকে বাতাসটা বইতেছে পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এইটা উত্তর দিক থেকে বইতেছে পূর্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কারণ আমরা জানি যে বিপ্রতীপ কোণের ক্ষেত্রে এই কোণটা এবং এই কোণটা সমান, এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান। ওকে, তাহলে এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাকে দুইটা উপাংশ বের করা লাগবে। আমি ধরলাম যে উত্তরমুখী উপাংশ হচ্ছে n, ধরো হচ্ছে বেগ যেহেতু তাহলে vn। ওকে, আর পূর্বমুখী উপাংশ হচ্ছে ve। তাহলে এই দুইটা জিনিস আমাকে বের করা লাগবে। তাহলে উপাংশ বের করার ক্ষেত্রে আমরা কি সূত্র দেখেছিলাম, যে যদি x উপাংশ হয় তাহলে r ভেক্টরটা x এর সাথে যে কোণ উৎপন্ন করে তার cos আমরা নিয়েছিলাম, আর y এর ক্ষেত্রে কি দেখেছিলাম, r ভেক্টরটা x এর সাথে যে কোণ উৎপন্ন করে, y এর সাথে যে কোণ উৎপন্ন করে তার cos আমরা নিয়েছিলাম। ওকে, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যদি VE লিখতে চাই তাহলে V কি হবে, এটা হচ্ছে ধরো V। ওকে, বাতাসের বেগ V, তাহলে এই V ইনটু cos পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন, পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 60 ডিগ্রি। ওকে, তাহলে পূর্ব দিকে বাতাসের বেগের উপাংশ ইকুয়াল টু হচ্ছে বাতাসের বেগ ইনটু উপাংশ, ওই উপাংশের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তার cos অনুপাত।
তাহলে আমরা লিখতে পারি ভি এর মান কত দেয়া আছে, বাতাসের বেগ 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে 20 ইন্টু cos 60 ডিগ্রি। ওকে, cos 60 ডিগ্রির ভ্যালু কত? cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে আমি লিখতে পারি 20 ইন্টু হাফ সমান সমান 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আমরা লিখতে পারলাম 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার আমরা যদি উত্তরমুখী উপাংশটা বের করতে চাই, তাহলে উত্তরমুখী উপাংশ কি হবে? বেগের মান ইন্টু বেগের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি এর cos অনুপাত, তাহলে cos 30 ভ্যালু কত? √3/2, তাহলে 2 2 কাটা, সরি 2 আর 20 কাটাকাটি করে পাচ্ছি কত? 10√3 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা ভেক্টর, এটা হচ্ছে আমার একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে এই দুইটা ভেক্টর থেকে তুমি হচ্ছে ভি এর মানটা বের করবা এবং ভি এর মানটা বের করে দেখবা যে সেটা 20 কিলোমিটার পার আওয়ার আসে কিনা, এটা হচ্ছে তোমাদের টাস্ক। এবার আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর নিয়ে আলোচনা করব। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর নিয়ে আলোচনা করার শুরুতে আমরা একটু বেসিক জেনে নিই। ওকে, ধরো তোমার কাছে একটা ভেক্টর দেয়া আছে এ ভেক্টর। ওকে, এ ভেক্টরের দিকে যদি একটা একক ভেক্টর বের করতে চাও, তাহলে এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিতে হবে, তাহলে তুমি এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাবা। ওকে, অথবা আমরা লিখতে পারি যে একটা ভেক্টর হচ্ছে ওই ভেক্টরের মান এবং ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টরের গুণফল। ওকে, এবার আমরা আসি, ধরো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা ধরলাম যে দুইটা অক্ষ আছে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ থাকে, দুইটা অক্ষকে আমরা ধরলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং তারা যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে মূল বিন্দু। ওকে, ধরো তুমি এক্স অক্ষের দিকে গেলা। ওকে, ধরো এক্স অক্ষের দিকে তুমি 5 ঘর গেলা, তাহলে তুমি এক্স অক্ষের দিকে যে 5 ঘর গেছো, তোমার সরণ কত? এক্স অক্ষের দিকে 5 একক এবং দিকটা কোন দিকে? এক্স অক্ষের দিকে। ওকে, এবার 5 একক না গিয়ে আমি ধরলাম তুমি এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ ঘর গেছো বা এক্স সংখ্যক ঘর গেছো, তার মানে এক্স অক্ষের দিকে তোমার যে সরণ ভেক্টরটা আছে, ওই সরণ ভেক্টরটার মান হচ্ছে এক্স, এবং একটা কি দরকার? একটা একক ভেক্টর দরকার, যে একক ভেক্টরটাকে গুণ দিলে আমি এক্স অক্ষ বরাবর তোমার সরণ ভেক্টরটা পাবো। ওকে, এক্স অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টরটা ক্যালকুলেট করি বা একক ভেক্টরটা নিয়ে আলোচনা করি, সেটাকে আমরা বলি আই ক্যাপ। ওকে, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আই ক্যাপ। এবার ধরো তুমি ওয়াই অক্ষ বরাবর এই পয়েন্ট থেকে কিছু একটা দূরত্ব গেছো। ওকে, কিছু একটা দূরত্ব গেছো, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে একটা সরণ ঘটেছে তোমার, এবং এই সরণটা কোন অক্ষ বরাবর ঘটছে? ওয়াই অক্ষ বরাবর। তার মানে তোমার এই ওয়াই অক্ষ বরাবর সরণের একটা মান রয়েছে এবং একটা দিক রয়েছে। এই দিকটাকে বোঝানোর জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর ব্যবহার করব, যে একক ভেক্টরটাকে আমরা ডিফাইন করি জে ক্যাপ দ্বারা। ওকে, বা আমরা এটা বলতে পারি জে ক্যাপ দ্বারা আমরা ওয়াই ভেক্টরের দিকে একক ভেক্টরকে বোঝানোর জন্য ইউজ করি জে ক্যাপকে। ওকে, তাহলে তুমি প্রথমে এখানে গেলা, তুমি এখানে গেলা, তার মানে এই পয়েন্টটা হচ্ছে তোমার বর্তমান অবস্থান। ওকে, তাহলে আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে তোমার বর্তমান অবস্থান, যেখানে এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে ধরো এক্স এবং এ ওয়াই। ওকে, তাহলে আমি যদি তোমার সরণ এখন বের করতে চাই, তাহলে আমি মূল বিন্দু থেকে তোমার শেষ অবস্থান পর্যন্ত একটা ভেক্টর টানবো। ওকে, তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর, যেটা আমরা গত লেকচারে পড়ে এসেছিলাম। ওকে, তাহলে এই অবস্থান ভেক্টরটাকে যদি আমি এ ভেক্টর দেই, তাহলে এই এ ভেক্টর ইকুয়াল টু কি হবে? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। ওকে, কিভাবে? কারণ এক্স অক্ষ বরাবর সরণ যোগ ওয়াই অক্ষ বরাবর সরণ, এটাই হচ্ছে তোমার অবস্থান ভেক্টরের মান। ওকে, যেহেতু আমি সরণ বলেছি, তার মানে দুইটা ভেক্টরের যোগফলটা হচ্ছে তোমার অবস্থান ভেক্টর। ওকে, এবার খেয়াল করো, অবস্থান ভেক্টরের মান যদি আমি বের করতে চাই, অর্থাৎ মূল বিন্দু থেকে তুমি এখন কত দূরে আছো সেই মানটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে এ ভেক্টরের মানটা বের করা লাগবে। এখন এ ভেক্টরের মানটা যদি আমি বের করতে চাই, খেয়াল করো, এটা কি? একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে এ ভেক্টরের মানটা বের করতে চাও মানে হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা বের করা। তাহলে অতিভুজের মানটা যদি আমি বের করি, তাহলে আমি লিখতে পারি অতিভুজের মান হচ্ছে এ ভেক্টরের মান, যেটা হচ্ছে মডুলাস অফ এ ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা আমি লিখলাম √/,
ax স্কয়ার প্লাস ay স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে a ভেক্টরটার মান। এখন চিন্তা করো a ভেক্টরটা কি, এই a ভেক্টরটা এর দিকে একক ভেক্টর নিয়ে গঠিত। ধরো আমরা ধরলাম যে a ভেক্টরটা a ভেক্টরের দিকে চারটা একক ভেক্টর নিয়ে গঠিত, 1 2 3 4। ওকে, তাহলে এই একক ভেক্টরগুলোর মান কত? 1, কারণ একক ভেক্টরের সংজ্ঞাই হচ্ছে যে ভেক্টরের মান হচ্ছে 1 একক তারা হচ্ছে একক ভেক্টর। তাহলে আমি যদি এই a ভেক্টরের দিকে একক ভেক্টর বের করতে চাই, তাহলে এই a ভেক্টরটাকে তার মান দ্বারা আমাকে ভাগ করা লাগবে। এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে a ভেক্টরের মান। তাহলে আমি লিখলাম যে a ভেক্টরের দিকে একক ভেক্টর হচ্ছে a ক্যাপ, ওই a ক্যাপ ইকুয়াল টু হবে a ভেক্টর বাই a ভেক্টরের মান। ওকে, অর্থাৎ a ভেক্টরটা হচ্ছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ বাই রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার। ওকে, আচ্ছা এবার আমাদের কি কি জিনিস এখান থেকে শেখা লাগবে, সেটা হচ্ছে x অক্ষ বরাবর যেই একক ভেক্টরটা আমরা ইউজ করি সেটা হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর যে একক ভেক্টরটা আমরা ইউজ করি সেটা হচ্ছে j ক্যাপ। যদি একটা ভেক্টরকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বর্ণনা করা হয়, ওই ভেক্টরের একটা x উপাংশ থাকবে, একটা y উপাংশ থাকবে। হতে পারে যে x উপাংশের মান 0, ওকে কোনো সমস্যা নেই। আবার ওই ভেক্টরটার মান যখন আমি বের করব, সেই মান বের করার ফর্মুলা কোনটা? রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার। এবং ওই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমি একক ভেক্টর বের করব, সেই একক ভেক্টরটা বের করার ফর্মুলা কি আমার? ওই ভেক্টরটা বাই ওই ভেক্টরের মান। ওকে, আচ্ছা দ্বিমাত্রিকের পরে এবার আমরা আসি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। ওকে, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমার কয়টা মাত্রা থাকবে? তিনটা মাত্রা থাকবে। তিনটা মাত্রা থাকা মানে হচ্ছে আমার অক্ষ থাকবে কয়টা? তিনটা অক্ষ। তাহলে আমি প্রথমে আঁকি, এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ এবং নতুন একটা অক্ষ যেটা হচ্ছে z অক্ষ। আমরা যখন দ্বিমাত্রিক আঁকি আমরা কি দেখি? x অক্ষ এবং y অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এখানে কিন্তু z অক্ষটাও x এবং y অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আছে, কিন্তু আমরা দেখাইতে পারতেছি না। ওকে, কারণ আমাদের বোর্ডটা হচ্ছে দ্বিমাত্রিক। আমি যদি তোমাদেরকে আমার মার্কার ডাস্টার দিয়ে দেখাই, ধরো এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ। তোমরা যদি খেয়াল করো এটার সাথে এটা কি 90 ডিগ্রি কোণে আছে। এই এটা হচ্ছে x অক্ষ, ধরো x অক্ষের সাথে z অক্ষ 90 ডিগ্রি কোণে আছে, x অক্ষের সাথে y অক্ষ 90 ডিগ্রি কোণে আছে, y অক্ষের সাথে z অক্ষ 90 ডিগ্রি কোণে আছে। ওকে, তোমরা যদি তোমাদের ঘরের কোনো কর্নারের দিকে খেয়াল করো, সেই কর্নারটাও কিন্তু ত্রিমাত্রিক। তুমি দেখতে পাবা যে একটা হচ্ছে এই বরাবর একটা অক্ষ, এই বরাবর একটা অক্ষ এবং নিচ থেকে উপরের দিকে একটা অক্ষ। ওকে, তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি ভেক্টরকে ক্যালকুলেট করতে চাই বা কোনো ভেক্টরকে বর্ণনা করতে চাই, আমার কয়টা উপাংশ দরকার? তিনটা উপাংশ দরকার। একটা হচ্ছে x অক্ষ বরাবর উপাংশ, একটা y অক্ষ বরাবর উপাংশ, একটা হচ্ছে z অক্ষ বরাবর উপাংশ। তার মানে আমি যদি তিনটা উপাংশ ব্যবহার করতে চাই, আমাকে তিনটা উপাংশের জন্য তিনটা একক ভেক্টর দরকার। সেই x অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে j ক্যাপ, যেটা আমরা আগেই দেখে আসছি, আর z অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে k ক্যাপ। ওকে, তাহলে ধরো তুমি একটা ভেক্টরকে কিভাবে লিখতে পারবা? একটা x উপাংশ, একটা y উপাংশ এবং একটা z উপাংশ, এই তিনটা উপাংশের যোগফল দ্বারা তুমি একটা ভেক্টরকে প্রকাশ করতে পারবা। ওকে, তাহলে এই ভেক্টরটার মান কত হবে? রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। ওকে, এখন এই ভেক্টরটার দিকে যদি আমি একটা একক ভেক্টর বের করতে চাই, তাহলে এই ভেক্টরটাকে আমি ওই ভেক্টরটার মান দ্বারা ভাগ দিব। তাহলে আমি সরাসরি লিখতে পারি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ বাই রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। ওকে, তাহলে আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারি সেটা আমি দেখি। ওকে, এবার আমরা আসি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দুইটা ভেক্টরকে আমি যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই, তখন আমরা কিভাবে করব? ওকে, ধরো তোমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে a ভেক্টর আর একটা ভেক্টর দেওয়া আছে b ভেক্টর। ওকে, ধরো b ভেক্টর ইকুয়াল টু হচ্ছে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ওকে, ধরো আমরা একটু বুঝায় নিই। ওকে, ধরো এটা হচ্ছে একটা বস্তু। ওকে, তুমি এই বস্তুটাকে এই বরাবর টানতেছো 10 নিউটন বলে। ওকে,
তোমার একজন ফ্রেন্ড এসে তোমাকে একটু হেল্প করার জন্য আসলো, সেও এই বস্তুটাকে এই বরাবর টানতেছে 8 নিউটন বল। তাহলে এই বরাবর এই বস্তুটাকে টোটাল কত নিউটন বলে টানা হইতেছে? 10 নিউটন যোগ 8 নিউটন সমান সমান 18 নিউটন। ওকে, এবার ধরো তোমার আরেকজন বন্ধু এসে, ধরো একজন দ্বিতীয় বন্ধু এসে এই বরাবর বস্তুটাকে টানতেছে 5 নিউটন বলে। ওকে, এবং ওই বন্ধুকে আরেকজন তৃতীয় বন্ধু এসে এই বরাবর টানতেছে 3 নিউটন বল। তাহলে এই বস্তুটাকে এই বরাবর কত নিউটন বলে টোটাল টানা হচ্ছে? 5 + 3 = 8 নিউটন বলে। ওকে, এবার তোমরা যদি খেয়াল করো, আমরা যেই অক্ষ বরাবর উপাংশ দেয়া আছে সেই উপাংশগুলো আমরা যোগ করতেছি। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি যখন এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর ধরো দেয়া আছে, ওই ভেক্টরের সাথে এক্স অক্ষ বরাবর আরেকটা ভেক্টর অ্যাপ্লাই করতেছি, তখন ওই দুইটা উপাংশ আমি যোগ করতেছি। ওকে, ওয়াই অক্ষের ক্ষেত্রেও সেম কাজ করতেছি। তার মানে দুইটা ভেক্টরকে যখন তুমি যোগ করবা, ধরো এ ভেক্টর যোগ বি ভেক্টর ইকুয়াল টু হবে ax প্লাস bx ইন্টু i ক্যাপ প্লাস ay প্লাস by ইন্টু j ক্যাপ প্লাস az প্লাস bz ইন্টু k ক্যাপ। ওকে, অর্থাৎ তুমি একই রকম যে উপাংশগুলো আছে, অর্থাৎ x অক্ষের উপাংশ দুটো যোগ করবা, y অক্ষের উপাংশ দুটো যোগ করবা, z অক্ষের উপাংশ দুটো যোগ করবা। ওকে, তাহলে এটাকে যদি আমি r ভেক্টর লিখি, ধরো এটা ইকুয়াল টু হচ্ছে r ভেক্টর। ওকে, তাহলে r ভেক্টর হচ্ছে এটা। r ভেক্টরের মান কি হবে? ধরো এই উপাংশটাকে আমি লিখলাম rx, এটা হচ্ছে ry, এটা হচ্ছে rz। তাহলে ওই লব্ধিটার x অক্ষ বরাবর উপাংশ, লব্ধিটার y অক্ষ বরাবর উপাংশ, লব্ধিটার z অক্ষ বরাবর উপাংশ। ওকে, তাহলে এর মাধ্যমে হচ্ছে আমি দুটো ভেক্টরকে যোগ করতে পারতেছি। এবার যোগ না করে ধরো আমি বিয়োগ করব। ওকে, বিয়োগটা আমরা কিভাবে করব? ধরো তুমি এই বরাবর 10 নিউটন বলে বস্তুটাকে টানতেছো, কিন্তু তোমার ফ্রেন্ড তোমার দিকে না টেনে সে বিপরীত দিকে 8 নিউটন বলে বস্তুটাকে টানতেছে। তাহলে এই বস্তুটার উপর এই এক্স অক্ষ বরাবর প্রযুক্ত বল কত? 10 নিউটন মাইনাস 8 নিউটন। কারণ কি? বিয়োগ হওয়ার কারণ হচ্ছে 10 নিউটন এবং 8 নিউটন পরস্পরের বিপরীত দিকে। আমরা দেখেছিলাম দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে থাকে তখন আমরা লব্ধিটা বের করি কি হবে? বড় ভেক্টর থেকে ছোট ভেক্টরটাকে বিয়োগ দিয়ে। ওকে, তাহলে আমি লিখতে পারি সমান সমান 2 নিউটন। ওকে, অর্থাৎ আমি যখন একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বিয়োগ করব, তখন আমি এক্স অক্ষ বরাবর যে উপাংশ আছে ওই দুইটার মধ্যে বিয়োগফল বের করব, ওয়াই অক্ষের ক্ষেত্রে বিয়োগফল বের করব এবং জেড অক্ষের ক্ষেত্রে বিয়োগফল বের করব। তাহলে আমি লিখতে পারি, যদি আমি এখানে a প্লাস b না লিখে a মাইনাস b ভেক্টর দেই, তাহলে এখানে হবে ax মাইনাস bx i ক্যাপ, ay মাইনাস by j ক্যাপ। ওকে, তাহলে ay মাইনাস by j ক্যাপ এবং az মাইনাস bz k ক্যাপ। ওকে, তার মানে এভাবেই আমি হচ্ছে দুইটা ভেক্টরের যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বর্ণনা করা থাকে আমি যোগ বা বিয়োগ করতে পারি। তাহলে এর মাধ্যমে আমরা দ্বিমাত্রিক শিখলাম, ত্রিমাত্রিক শিখলাম। এবার আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রিলেটেড একটা প্রবলেম সলভ করি। তো প্রবলেমের আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নে দেয়া আছে যে একটা ভেক্টর দেয়া আছে r ভেক্টর, একটা ভেক্টর দেয়া আছে r2 ভেক্টর, তারা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তাদেরকে বর্ণনা করা হয়েছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এদের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। ওকে, তো আমরা একটু আসি সমান্তরাল একক ভেক্টরটা কি। ওকে, সমান্তরাল একক ভেক্টর। ওকে, তাহলে চিন্তা করো, ধরো এটা হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর। ওকে, এই এ ভেক্টর বরাবর আমি যদি একটা একক ভেক্টর ক্যালকুলেট করি, ওকে, তখন আমি কি করি? এ ভেক্টরকে ওই ভেক্টরটার মান দ্বারা ভাগ দেই, তখন আমি এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাই। এখন দুইটা ভেক্টরের দিক যেহেতু একই দিকে, তার মানে তারা পরস্পরের কি? সমান্তরাল। ওকে, তাহলে এটা যদি এ ক্যাপ হয়, এই এ ভেক্টর এবং এ ক্যাপ কি? পরস্পরের সমান্তরাল। তার মানে এই এ ক্যাপটা হচ্ছে এ ভেক্টরের দিকে একটা সমান্তরাল একক ভেক্টর। ওকে, এবার চিন্তা করো, এই সমান্তরাল একক ভেক্টরটা এ ভেক্টরের দিকে না হয়ে যদি এ ভেক্টরের বিপরীত দিকে হয়, তাও কিন্তু এ ভেক্টরের সাথে সমান্তরাল, কিন্তু এর দিক বিপরীত। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস এ ক্যাপ। ওকে, যেহেতু আমরা মাইনাস এ ক্যাপ লিখতে পারি, তাহলে একটা হচ্ছে প্লাস এ ক্যাপ, একটা হচ্ছে মাইনাস এ ক্যাপ। তাহলে আমি যদি বলি যে এ ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর, ওকে, সমান্তরাল একক ভেক্টর কি হবে? এই এ ক্যাপ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। ওকে,
তাহলে সমান্তরাল একক ভেক্টর একটা হচ্ছে এ ভেক্টরের দিকে, একটা হচ্ছে এ ভেক্টরের বিপরীত দিকে। যেটা দিকে তার জন্য প্লাস, যেটা বিপরীত দিকে তার জন্য মাইনাস। ওকে, এবার আমরা আমাদের প্রবলেমটায় আসি। এদের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমাকে প্রথমে বের করা লাগবে লব্ধি ভেক্টর, তারপর সেই লব্ধি ভেক্টরটাকে লব্ধি ভেক্টরের মান দ্বারা আমি ভাগ দিব। তাহলে আমি লব্ধি ভেক্টরের দিকে সমান্তরাল একক ভেক্টর বের করতে পারবো। আচ্ছা, এখানে আমাকে দিকে বলে নাই, তার মানে আমি প্লাস মাইনাস অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা আসি সলিউশনে। তাহলে আর ভেক্টর ধরলাম আমি লব্ধি, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কি হবে, আর1 ভেক্টর প্লাস আর2 ভেক্টর। ওকে, তাহলে আর1 ভেক্টর হচ্ছে, আমি একবারে লিখলাম যে আমরা জানি যে x উপাংশ যোগ হয়, y উপাংশ যোগ হয়, z উপাংশ যোগ হয়। তাহলে 2 আর 1 এ যোগ করলে কত হয়, 3i ক্যাপ প্লাস 4 আর 2 যোগ করলে কত হয়, 6j ক্যাপ মাইনাস 5 প্লাস 3, তাহলে মাইনাস 2k ক্যাপ। ওকে, এবার আর ভেক্টরের মান যদি আমি বের করি, মডুলাস অফ আর ইকুয়াল টু হবে ax স্কয়ার বা rx স্কয়ার, তাহলে 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কয়ার সমান সমান রুট ওভার 9 প্লাস 6 স্কয়ার হচ্ছে 36 প্লাস মাইনাস 2 এর হোল স্কয়ার হচ্ছে 4, তাহলে রুট ওভার 49 ইকুয়াল টু কত, 7। ওকে, তাহলে এই আর ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ দিলে আমি একটা সমান্তরাল একক ভেক্টর পাবো। তাহলে সমান্তরাল একক ভেক্টরকে ধর আমি ডিফাইন করলাম আর ক্যাপ দিয়ে। ওকে, তাহলে আর ক্যাপ ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস আর ভেক্টর বাই আর ভেক্টরের মান। ওকে, একটা জিনিস খেয়াল রাখবা তোমাদের অপশনে, ওকে, যদি অপশনে মাইনাসটা দেয়া না থাকে তোমরা কিন্তু শুধু প্লাস নিয়ে কাজ করবা। ওকে, যেমন এখানে কিছু বলে দেওয়া নাই যে ভেক্টরের দিকে সমান্তরাল একক ভেক্টর না ভেক্টরের বিপরীত দিকে, আমরা কিন্তু এখানে শুধুমাত্র প্লাস নিয়ে কাজ করলেও হতো। ওকে, তো আমরা শুধু প্লাস নিয়ে কাজ করি এই ক্ষেত্রে। তাহলে প্লাস দিয়ে কি হবে, আর ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ বাই আর ভেক্টরের মান হচ্ছে 7। তাহলে আমি যদি এই হরটাকে ভাঙায় দেই তাহলে আমি কি লিখতে পারি, সমান সমান আর ক্যাপ ইকুয়াল টু হবে 3/7i ক্যাপ প্লাস 6/7j ক্যাপ মাইনাস 2/7k ক্যাপ। ওকে, তাহলে এইটাই হচ্ছে আর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর।